প্রিয় ছাত্রছাত্রী, আমরা এর আগের ক্লাসেই সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি আলোচনা শুরু করেছি। আমরা আগের ক্লাসে দেখেছি সপুষ্পক উদ্ভিদে কিভাবে পরাগ মিলন সংঘটিত হয়। আমরা বর্তমানে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপুষ্পক উদ্ভিদে পরাগ মিলনের পরে কিভাবে নিষেকের মাধ্যমে বীজ এবং ফল গঠিত হয়। এর আগে আমরা জীবজগতে যৌনজনন পদ্ধতি কিভাবে সংগঠিত হয় প্রত্যেকে দেখেছি। যৌনজনন পদ্ধতি মূলত দুই প্রকারের, সিনগ্যামি এবং কনজুগেশন বা সংশ্লেষ। সিনগ্যামি আবার তিন প্রকারের, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে উগ্যামি পদ্ধতিতে যৌনজনন সংগঠিত হয়। আজকে আমরা গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে কিভাবে সিনগ্যামির অন্তর্গত উগ্যামি পদ্ধতিতে নিষেক সংগঠিত হয়ে বীজ এবং ফল তৈরি হয় আমরা সেই আলোচনা করব। আমরা আগেই দেখে নিয়েছি যে ফুলের প্রধান দুটি জননাঙ্গ হলো পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। আসলে দুটি জনন স্তবক, ফুল জননাঙ্গ, তার দুটো প্রধান জনন স্তবক পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। পুংকেশর চক্রের প্রধানত দুটি অংশ, পুংদণ্ড, এই দণ্ডাকার অংশটি, এবং তার মাথায় একটি ধানী থলি যেটাকে বলে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে তৈরি হয় রেণু। রেণু তৈরি হয় রেণু মাতৃকোষ থেকে। আমরা প্রথমে দেখে নিই যে পরাগধানীর মধ্যে কিভাবে রেণু তৈরি হয়। পরাগধানীর মধ্যে অসংখ্য কোষ থাকে, ছোট ছোট প্রকোষ্ঠ থাকে, এর মধ্যে তার মধ্যে অসংখ্য কোষ থাকে। সেই কোষগুলোকে বলা হয় পুং রেণু মাতৃকোষ। এই পুং রেণু মাতৃকোষ ডিপ্লয়েড কোষ, 2n কোষ। পুং রেণু মাতৃকোষ এই পরাগধানীর ভেতরেই, পুং রেণু মাতৃকোষ এই পরাগধানীর ভেতরেই থাকাকালীন তার মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজনের ফলে একটি ডিপ্লয়েড পুং রেণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড রেণু তৈরি করে। 4টি n, 2n থেকে n রেণু তৈরি করে। এই ভেতরে পরাগধানীর ভেতরেই তৈরি হয়। এক একটা রেণুর গঠন যদি আমরা দেখি মোটের উপরে, সেটাকে যদি বড় করে আঁকি, এই একটি হ্যাপ্লয়েড রেণুর গঠন। তার একেবারে বাইরে থাকে একটা বহিস্তর বা বহিস্তক, আর একটা থাকে অন্তস্তক। বহিস্তকের ভেতরেই থাকে অন্তস্তক। আচ্ছা, তার ভেতরে একটা কোষের মধ্যে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে বা কোষ থাকে, যার মধ্যে একটিকে বলা হয়, আমরা এই পরাগধানীটা এবার একটু মুছে জায়গাটাকে একটু বের করে নিচ্ছি এখানে লেখার জন্য, যার একটি কোষকে বলা হয় নালিকা কোষ। নালিকা কোষ বা নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস। আরেকটিকে বলা হয় জনন কোষ বা জনন নিউক্লিয়াস। কোষ বা নিউক্লিয়াস দুটোই বলা যেতে পারে। এই দুটি কোষ বা দ্বিকোষীয় অবস্থায়, দুটি হ্যাপ্লয়েড কোষ, এই দ্বিকোষীয় অবস্থায় পরাগ রেণুগুলি সব পরাগধানীর মধ্যে তৈরি হয় মিওসিস পদ্ধতিতে। এই পরাগরেণু তৈরি হয়ে যাওয়ার পরে, পরিণত হয়ে গেলে এই থলিটা ফেটে যায়, পরাগধানীটা ফেটে যায় আর রেণুগুলো বাইরে বেরিয়ে আসে। তারপর স্বপরাগযোগ হলে এমনিতেই রেণুগুলো ফেটে গিয়ে গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে পতিত হয়। আর যদি সেটি ইতর পরাগযোগ ঘটে তাহলে বায়ু মাধ্যম বা জল মাধ্যম বা পতঙ্গ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এই রেণু বাহিত হয়ে পরাগধানী থেকে বা একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের এই গর্ভমুণ্ডে এসে পতিত হয়। গর্ভমুণ্ড প্রতিটি ফুলের গর্ভকেশর চক্রের একেবারে অগ্রভাগ। বিভিন্ন ফুলের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকমের হয়। আমরা এখানে যে গর্ভকেশর চক্রটা এসেছে সেটা অনেকটা ঘটের মতো, একেবারে অগ্রভাগে এটি তৈরি হয়েছে পরাগধানী। গর্ভমুণ্ড, গর্ভমুণ্ডের পরে লম্বা যে দণ্ডাকার নলটা নেমে যায় তাকে বলে গর্ভদণ্ড। এটিও গর্ভকেশর চক্রের দ্বিতীয় অংশ। আর নিচের দিকে এসে বাল্বের মতো ফোলানো যে অংশটা তাকে বলে ডিম্বাশয়। এটা আসলে পুরো একটা বাল্বের মতো বা ঘটের মতো ফোলানো একটা অংশ, ডিম্বাশয়। আর তার ভেতরে আরেকটা ছোট ঘটের মতো বা বাল্বের মতো অংশ থাকে যাকে বলে ডিম্বক। এই হলো গর্ভকেশর চক্রের, পরিণত গর্ভকেশর চক্রের প্রধান অংশ।
এখানে যদি ডিম্বাশয় এবং ডিম্বকের গঠনটা ঠিক কেমন আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি। ধরা যাক এটি হচ্ছে ডিম্বক, এটি হচ্ছে ঘটের মতো ডিম্বক, ডিম্বকের ভেতরটা, আর এটি হচ্ছে ডিম্বকের মুখ। এটাকে এই লম্বচ্ছেদ করলে যে ছবিটা পাবো আমরা, সেই ছবিটা এখানে এঁকেছে। যে মুখটা, মুখছিদ্রটা ডিম্বকের, যাকে ডিম্বক রন্ধ্র বলে, আর এটা ডিম্বকের আবরণ, দ্বিস্তর আবরণ, ডিম্বকের আবরণ, ইন্টেগুমেন্ট বলে। লম্বচ্ছেদে আমরা পুরো ছবিটা দেখতে পাচ্ছি। ঠিক তার অ্যাকচুয়াল চেহারাটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে সেই মুখটা, ডিম্বক রন্ধ্র, তারপরে এই যে ডিম্বকটা। এই ডিম্বকটা গর্ভকেশর চক্রের মধ্যে, মানে আমার হাতটা হলো গর্ভকেশর চক্র, আমার হাতটা গর্ভকেশর চক্র। তাহলে গর্ভকেশর চক্রের মাথায় থাকবে গর্ভদণ্ড, আর এই কলনটা গর্ভদণ্ড। এই কলনটি হলো গর্ভদণ্ড, তার মধ্যে সবুজ অংশটি হচ্ছে গর্ভমুণ্ড, সাদা অংশটি কলমের গর্ভদণ্ড। আমার হাতটা ডিম্বাশয়, আর হাতের মধ্যে রয়েছে ডিম্বক। আমরা যদি লম্বচ্ছেদ করি ডিম্বকটাকে, তাহলে যে আমরা যে পুরোটা এটাকে লম্বচ্ছেদ করি, তাহলে আমরা যে ডিম্বকটাকে গর্ভাশয়ের মধ্যে, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকটাকে দেখতে পাচ্ছি। ডিম্বকটাকে লম্বচ্ছেদ হয়ে করে দিলে তার ভেতরটা দেখতে পাবো। এখানে আমরা ডিম্বক সহ সবটার আমরা লম্বচ্ছেদ করেছি এবং তার ভেতরটা দেখতে পাচ্ছি। এইভাবে আমাদের এই ছবি কনসেপ্টটা এসেছে। তাহলে আমরা এবার ভেতরটা দেখে নিই, ভালো করে বুঝে নিই, আমরা আইডিয়াটা নিয়ে নিলাম। ত্রিমাত্রিক জায়গা থেকে, গঠন থেকে কিভাবে আমরা এখানে লম্বচ্ছেদে এই গঠনটা পাচ্ছি, তার মোটামুটি আমরা একটা রূপরেখা এখানে বুঝে নিলাম। এবার প্রথম অবস্থায় এই ডিম্বকের ভেতরে আমরা এবার একটু দেখে নেবো। এদিকে তো পরাগধানীতে পরাগরেণু পরিণত হয়ে তৈরি হয়ে গেল। এবার এই ডিম্বাশয়ের মধ্যে কিভাবে কি কি ঘটনা ঘটে প্রধানত দেখে নিচ্ছি। প্রথম অবস্থায় পরিণত ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকটি ঘটের মতো থাকে এবং তার মধ্যে প্রচুর কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় ভ্রূণ পোষণ কলা। ভ্রূণ পোষণ কলা, নিউসেলাস, নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা। এই ভ্রূণ পোষক কলা হলো ডিপ্লয়েড 2n সব কোষগুলি। এর মধ্যে কোনো একটি কোষ ধরা যাক, ধরে নিই আমরা এর মধ্যে কোনো একটি কোষ, এই কোষটি কোনো একটি কোষ স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এটা যেমন পুংরেণু তৈরি হয়েছে পুংরেণু মাতৃকোষ থেকে, ঠিক তেমনি এই নিউসেলাস, এই যে সমস্ত কোষগুলো ছিল ডিম্বকের মধ্যে, সব কোষগুলো নিউসেলাস কোষ বা ভ্রূণ পোষক কলা। তার মধ্যে একটি কোষ স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। এই স্ত্রী রেণু মাতৃকোষের মিওসিস হবে, এই কোষটার হবে মিওসিস। এটা হলো স্ত্রী রেণু মাতৃকোষ, নিউসেলাসেরই বা ভ্রূণ পোষক কলার মধ্যে একটি কোষ। এটার হবে মিওসিস। সম্ভবত আমরা জানি মিওসিস হলে তৈরি হবে 4টি কোষ। এই মিওসিস পদ্ধতি বিভাজিত হয়ে 4টি কোষ তৈরি করবে এবং কোষগুলি একটা লাইনে এইভাবে অবস্থান করবে, একটা লাইনে অবস্থান করবে। 4টি স্ত্রী রেণু তৈরি হবে। 4টি স্ত্রী রেণুর মধ্যে উপরের 3টি রেণু নষ্ট হয়ে যাবে, উপরের 3টি রেণুই গলে যাবে, নষ্ট হয়ে যাবে। শুধু একটা রেণুই থাকবে যেটা কার্যকর হবে, এটা হচ্ছে স্ত্রী রেণু। এই রেণুটা এবার ক্রমান্বয়ে বড় হতে শুরু করবে। এই রেণুটি স্ত্রী রেণু, হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে তৈরি হলো। এটি ক্রমান্বয়ে বড় হতে শুরু করবে এবং আস্তে আস্তে নিউসেলাসকে পুরো চেপে দেবে। নিউসেলাসকে পুরো চেপে দিয়ে পুরো মাঝখানটা, ওই একটা স্ত্রী রেণু বৃহৎ আকার ধারণ করে পুরো মাঝখানটা দখল করে নেবে। তখন ওটাকেই বলা হবে ভ্রূণস্থলী। ওই একটা স্ত্রী রেণু তৈরি করবে এখানে ভ্রূণস্থলী। আস্তে আস্তে ওই কোষটি বড় হচ্ছে, বড় হয়ে পুরো জায়গাটাকে দখল করে নিচ্ছে। কোনো কোনো ডিম্বকের মধ্যে নিউসেলাস কোষ একেবারে অবশিষ্ট থাকে না, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে সামান্য নিউসেলাস কোষ অবশিষ্ট থাকে। তাহলে ওই যে একটা যে স্ত্রী রেণু নিচেরটা কার্যকর ছিল, সক্রিয় ছিল, 3টে তো নষ্ট হয়ে গেল 4টের, তার একটা এরকম বড় আকার ধারণ করলো। আর সেই একটা স্ত্রী রেণু বড় আকার ধারণ করার জন্য নিউসেলাস কোষ ডিম্বকের একদম গায়ে, যেটাকে ইংরেজিতে বলা ইন্টেগুমেন্টের একদম গায়ে পুরো লেগে গেল। অর্থাৎ এখানেও যে নিউসেলাস কোষ থাকলো না একেবারে তা নয়, থাকলো, তবে নিউসেলাস কোষের পরিমাণ অনেক কমে গেল।
এই তাহলে এটা এখন এই 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 যে অবশিষ্ট কোষটুকু থাকলো এইটুকু হলো নিউসেলাস কোষ। আর এই যে পুরোটা যে বড় আকার ধরে নিল এটাকে বলা হচ্ছে ভ্রূণস্থলী। এবার এর মধ্যে যে নিউক্লিয়াসটি ছিল সেটিতে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এটাতে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা পরপর 3 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। প্রথমে এটা থেকে দুটো কোষ, তারপরে আবার তারা প্রত্যেকে দুটো দুটো কোষ বিভাজিত হয়ে মোট 8টা কোষ বা 8টা নিউক্লিয়াস তৈরি করবে। 8টা কোষ বা 8টা নিউক্লিয়াস তৈরি করবে। সে 8টা যে কোষ বা নিউক্লিয়াস তৈরি হলো এগুলোই ভ্রূণস্থলীর মধ্যে বা তার নিজস্ব জায়গা নেবে। দুটি যে 8টি তৈরি হবে তার 2টি কোষ বা 2টি নিউক্লিয়াস একেবারে মাঝখানে অবস্থান করবে, মাঝখানে অবস্থান করবে। এই দুটি হ্যাপ্লয়েড। 3টি চলে আসবে ডিম্বক রন্ধ্রের দিকে। আমরা আগে আলোচনা করে নিয়েছি, এটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্রের দিকে চলে আসবে 3টি। দুটি আর আরো একটি এদের মাঝখানে অবস্থান করবে। এই 3টি নিউক্লিয়াস এই দিকে চলে এলো। ঠিক আছে, 3টি নিউক্লিয়াস। আমরা একটু অন্যভাবে আঁকলাম, একটু মুছে একটু ঠিক করে আঁকি। এই একটি নিউক্লিয়াস আর এই আরো 3টি নিউক্লিয়াস এদিকে চলে এলো। 2টি মাঝখানে, আরো 3টি অপোজিট প্রান্তে অবস্থান করবে। ডিম্বক রন্ধ্রের অপোজিট প্রান্তে আরো 3টি অবস্থান করবে। এই মোট 3 3 6 আর 8টা নিউক্লিয়াস ভ্রূণস্থলীর মধ্যে অবস্থান করবে। ভ্রূণস্থলীর মধ্যে সাইটোপ্লাজম থাকবে, যেহেতু এটা কোষ ছিল, একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে, ফলে এর মধ্যে সাইটোপ্লাজমও থাকবে। এবং এখানে সব কোষগুলোই কিন্তু হ্যাপ্লয়েড। এবারে এই প্রান্তে যে 3টি কোষ, 3টি কোষের মধ্যে এই দুটিকে বলা হচ্ছে সহকারী কোষ। সহকারী নিউক্লিয়াস বললেও কিন্তু ভুল হবে না, সহকারী কোষ। আরেকটি এটাকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কোষ ডিম্বাণু। ডিম্বাণু, এই সহকারী কোষও কিন্তু হ্যাপ্লয়েড, 2টি হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড। মাঝে যে 2টি কোষ, খুব তাড়াতাড়ি আবার এই 2টি কোষ পরস্পরের সাথে ফিউজ করে যাবে। দুটো কোষ পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। প্রথমে 2টো ছিল, সেই 2টো মিলে গিয়ে একটা তৈরি করে ফেলবে। 2টো মিলে গিয়ে যে একটা তৈরি করলো একে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এর নাম নির্ণীত কোষ বা নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস, এই নির্ণীত নিউক্লিয়াস 2টি কোষ এখানে মিলিত হয়ে একটা কোষ হয়েছে, সেই জন্য নির্ণীত নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যার দিক থেকে হলো 2n, মানে ডিপ্লয়েড। ডিপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, সহকারী কোষ হ্যাপ্লয়েড, কিন্তু 2টো মিলে গেল বলে নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড। আর অপর প্রান্তে যে 3টি রয়েছে, এই 3টিকে বলা হয় প্রতিপাদক কোষ বা প্রতিপাদ নিউক্লিয়াস। প্রতিপাদক কোষ। তাহলে এই হলো ভ্রূণস্থলীর ভেতরের গঠন। ভেতরের বিভিন্ন নিউক্লিয়াস যেগুলো রয়েছে সেগুলোর নাম এবং তার সৃষ্টি কিভাবে হয় আমরা সেটা আলোচনা করে নিলাম। এবারে কি হয়, এই যে নিউক্লিয়াসটি 2টো মিলে একটা হয়েছে, সেই জন্য ডিপ্লয়েড। এখানে যে 3টি রয়েছে, 3টি হ্যাপ্লয়েড। এখানে 3টি হ্যাপ্লয়েড, তার মধ্যে একটি হচ্ছে ডিম্বাণু, খুব ইম্পর্টেন্ট। আর এখানে 3টি হচ্ছে প্রতিপাদক কোষ।
যারা ডিম্বক রন্ধ্রের অপোজিট সাইডে রয়েছে। এবারে কি হবে, এই যে পরিণত হয়ে গেল ডিম্বক, এবারে নিষেক সংগঠিত হতে পারবে, এই গর্ভকেশর চক্রে বা নিষেক সংগঠিত হতে পারবে। এদিকে এই পরাগরেণু পরিণত, পরাগরেণু কোনোভাবে এসে পতিত হলো এটার উপরে, গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হলো। একসঙ্গে অনেক পরাগরেণু পতিত হয়, এমন নয় যে একটি পরাগরেণু পতিত হবে, গর্ভমুণ্ডে সর্বদা একাধিক পরাগরেণু এসে পতিত হয়। এবার এই যে পরাগরেণু পতিত হলো, এই পরাগরেণুর এখানে হবে অঙ্কুরোদ্গম। আমরা এখানে দুটো পরাগরেণু পতিত হয়েছে, সেটা সেই চিত্রটা এখানে অঙ্কন করছি। পরাগরেণুর এবারে হবে অঙ্কুরোদ্গম। পরাগরেণুর ভেতরে আমরা আগেই দেখে নিয়েছি দুই ধরনের কোষ বা নিউক্লিয়াস রয়েছে, দুই ধরনের কোষ বা নিউক্লিয়াস রয়েছে। একটা লেন্সের মতো কোষ, যেটাকে বলা হয় জনন কোষ বা জনন নিউক্লিয়াস, আর আরেকটি নিউক্লিয়াস হচ্ছে টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস। আমরা এখানে আগেই দেখে নিয়েছি। এবারে এই যে অঙ্কুরোদ্গম যখন হবে, পরাগরেণুর বাইরের বহিঃস্থক এখানে ফাটল সৃষ্টি হবে, আর সেই ফাটলের ভেতর দিয়ে অন্তঃস্থক টিউবের মতো বেরিয়ে আসবে, অন্তঃস্থক টিউবের মতো বেরিয়ে আসবে এবং ডিম্বক রন্ধ্রে ছিদ্র তৈরি করবে, ডিম্বক গর্ভমুণ্ডে ছিদ্র তৈরি করবে এবং এটি টিউবের মতো বেরিয়ে এসে আস্তে আস্তে টিউবটা গর্ভকেশর চক্রের মধ্যে প্রবেশ করবে, এইভাবে প্রবেশ করবে। আর নালিকা নিউক্লিয়াসটি একদম এখান থেকে এগিয়ে এসে টিউবের একদম অগ্রভাগে অবস্থান করবে। এটাকে আমরা বলছি পরাগরেণুর অঙ্কুরোদ্গম। এবং এই যে টিউবের মতো তৈরি হয়েছে, একে বলা হয় পরাগ নালিকা, পরাগ নালিকা বা পরাগ টিউব, পরাগ নালিকা বা পরাগ টিউব। এবারে আস্তে আস্তে এই পরাগ টিউব ক্রমান্বয়ে বড় হতে থাকবে, এই পরাগ টিউব ক্রমান্বয়ে বড় হতে থাকবে, একদম এই পরাগ টিউব ক্রমান্বয়ে বড় হয়ে গর্ভদণ্ডের মধ্যে দিয়ে প্রবেশ করে একদম মাইক্রোপাইল পর্যন্ত চলে আসবে, আর অগ্রভাগে থাকবে এই নালিকা নিউক্লিয়াস। আর পেছনে যে জনন নিউক্লিয়াসটি ছিল, সেটি আবার বিভাজিত হয়ে অগ্রসর হতে হতে এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো শুক্রাণু তৈরি করবে, দুটো শুক্রাণু তৈরি করবে, দুটো তাহলে হ্যাপ্লয়েড মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। এই শুক্রাণুটা তৈরি হবে এই জনন নিউক্লিয়াস বিভাজিত হয়ে, জনন কোষ বিভাজিত হয়ে, পরাগ রেণুর জনন কোষটি বা জনন নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটো শুক্রাণু তৈরি করবে। এবং অবশেষে এই টিউবটি এই ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করবে, টিউবটি ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করবে, একদম ভেতরে প্রবেশ করে যাবে, এর মধ্যে দিয়ে একদম ভেতরে প্রবেশ করে যাবে, এই পর্যন্ত চলে আসবে টিউবটি। টিউবের মধ্যে দিয়ে এই কোষগুলো ভেতরে প্রবেশ করবে। অবশেষে এই নালিকা নিউক্লিয়াসটি নষ্ট হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট, এই নালিকা কোষ বা নালিকা নিউক্লিয়াসটি নষ্ট হয়ে যাবে যখনই ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে পরাগ নালিকা পৌঁছে যাবে এই তিনটে নিউক্লিয়াসের কাছাকাছি, তখনই নালিকা কোষটি বা নালিকা নিউক্লিয়াসটি নষ্ট হয়ে যাবে। নালিকা কোষ বা নালিকা নিউক্লিয়াস আমি বলতে পারি আমরা, ও কোষ নিউক্লিয়াস এখানে একই ব্যাপার, নালিকা নিউক্লিয়াস। তাহলে এটি শেষমেশ কি হবে, এটি শেষমেশ এর পরিণতি হচ্ছে ধ্বংস, ধ্বংস হবে। আচ্ছা, এটা ধ্বংস হয়ে গেল, কিন্তু শুক্রাণু দুটো থেকে গেল। এখানে যে তিনটে কোষ, তার মধ্যে সহকারী কোষ দুটো গঠন করেছে গর্ভযন্ত্র, কারণ এই সহকারী কোষের মাঝখান দিয়ে পরাগ নালিকাকে
ডিম্বাণুর কাছে পাঠিয়ে দেবে। সেই জন্য এর নাম হচ্ছে গর্ভযন্ত্র। পরাগ নালিকা চলে আসবে একদম ভেতর পর্যন্ত, আবার শুক্রাণু, একটি শুক্রাণু এসে এই ডিম্বাণুর সাথে মিলিত হবে। তাহলে একটি শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে মিলিত হবে। একটি শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে মিলিত হবে। আমরা এখানে একটু লেভেলিংটাকে একটু আমি ঠিক করে নিচ্ছি এখানে বোঝানোর সুবিধার্থে। লেভেলিংটা আমরা করবো একটু পরে। তাহলে এটা হলো একটি শুক্রাণু, এটিও হ্যাপ্লয়েড। একটি শুক্রাণু এসে মিলিত হলো ডিম্বাণুর সাথে। আচ্ছা, আর এই যেটি ছিল নির্ণীত নিউক্লিয়াস, যেটি দুটি নিউক্লিয়াস মিলে হয়েছিল, যেটি ক্রোমোজোমের দিক থেকে আগে থেকেই ছিল ডিপ্লয়েড 2n, এর সাথে আরেকটি শুক্রাণু এসে মিলিত হবে। দুটি শুক্রাণু আমরা দেখেছিলাম, আরেকটি শুক্রাণু এখানে এসে মিলিত হলো। তাহলে এটা আরেকটি শুক্রাণু, দুটি শুক্রাণু, এটি n। তাহলে একবার এখানে নিষেক ঘটালো, এই ডিম্বাণু শুক্রাণু মিলিত হলো, এটা একটা নিষেক। আবার নির্ণীত 2n নিউক্লিয়াস আরেকটা সেকেন্ড শুক্রাণুর সাথে মিলিত হলো, এটা আরেকটা নিষেক। মানে দুবার নিষেক ঘটলো, তাই একে আমরা বলছি দ্বিনিষেক। প্রথম নিষেকটাকে আমরা বলছি ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে যখন মিলিত হলো তখন আমরা তাকে বলছি নিষেক। আর যখন নির্ণীত নিউক্লিয়াসের সাথে শুক্রাণুটি মিলিত হলো তখন তাকে আমরা বলছি দ্বিনিষেক। তাহলে এই দুটি কোষ, হ্যাপ্লয়েড কোষ মিলিত হলো, এই দুটি কোষ হ্যাপ্লয়েড কোষ মিলিত হলো, এটাকে আমরা বলছি, আমরা একটু উপরের দিকে, এবার আমরা একটু পাশের দিকে লিখছি, এটাকে আমরা বলছি পাশের দিকে নিয়ে গিয়ে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমরা বলছি নিষেক। ডিম্বাণু শুক্রাণু, এই নিষেকের ফলে তৈরি হবে জাইগোট। এই জাইগোট থেকে তৈরি হবে বীজের ভ্রূণ, যা থেকে পরবর্তী আর একটা গাছের সৃষ্টি হবে, গাছের অঙ্কুরোদ্গম হবে। তাহলে ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে নিষেক পদ্ধতি জাইগোট তৈরি করলো, যেটা থেকে তৈরি হবে ভ্রূণ। অপরদিকে নির্ণীত নিউক্লিয়াস এবং শুক্রাণু পরস্পর মিলিত হলো, এই যে মিলিত হলো এই ঘটনাকে বলা হয় দ্বিনিষেক। দ্বিনিষেক পদ্ধতিতে তৈরি হবে শস্য, বীজের সঞ্চিত খাদ্য শস্য। তাহলে যেসব বীজের শস্য থাকবে তার শস্য কত n হবে? তার শস্য হবে 3n। কারণ নির্ণীত নিউক্লিয়াস n, তার সাথে শুক্রাণু, নির্ণীত নিউক্লিয়াস 2n, তার সাথে শুক্রাণু n, 3n সংখ্যক ক্রোমোজোম নিয়ে দ্বিনিষেকের মাধ্যমে তৈরি হবে শস্য, যা হলো বীজের সঞ্চিত খাদ্য। এইভাবে নিষেক এবং দ্বিনিষেকের পর তো জাইগোট এবং ভ্রূণ তৈরি হলো এবং তার পাশেই তৈরি হলো শস্য, সবটাই তৈরি হলো ডিম্বকের মধ্যে। এইভাবে নিষেকের পর ডিম্বক তৈরি করবে বীজ, পরিণত এবং পরিপক্ক হয়ে, আর ডিম্বাশয় তৈরি করবে ফল। তাহলে এইভাবে বীজ এবং ফল তৈরি হবে। ডিম্বাশয় থেকে তৈরি হবে নিষেকের পরে, ডিম্বাশয়টি পরিণত এবং পরিপক্ক হয়ে তৈরি করবে ফল, আর নিষেকের পরে পরিণত পরিপক্ক হয়ে ডিম্বক তৈরি করবে বীজ। আর সেই বীজের মধ্যে, ডিম্বকের মধ্যেই ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে তৈরি করেছে ভ্রূণ, এবং নির্ণীত নিউক্লিয়াস 2n এবং শুক্রাণু, দ্বিতীয় শুক্রাণু মিলিত হয়ে তৈরি করেছে দ্বিনিষেকের মাধ্যমে শস্য, যা বীজের সঞ্চিত খাদ্য। এবারে যে ভ্রূণটি তৈরি হয়ে গেল এখানে জাইগোট থেকে, সেই ভ্রূণ
এই শস্যকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় হতে শুরু করবে। কিছু কিছু বীজের ক্ষেত্রে দেখা যায় জাইগোট থেকে সৃষ্টি হওয়া ভ্রূণ সমস্ত শস্যটাকেই খাদ্য হিসেবে খেয়ে নেয়, যার ফলে সেই বীজে আর পরিণত অবস্থায় শস্য অবশিষ্ট থাকে না, তাকে বলে অশস্যল বীজ। তাদের ক্ষেত্রে উদ্ভিদ খাদ্য সঞ্চিত করে রাখে বীজপত্রের মধ্যে। অপরদিকে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পরে ভ্রূণ সমস্ত শস্যটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না, ফলে পরিণত বীজেও কিছুটা শস্য অবশিষ্ট থেকে যায়, যার মধ্যে খাদ্য সঞ্চিত থাকে, তাকে বলে শস্যল বীজ। ধান, গম, ভুট্টা এগুলো সব শস্যল বীজ। অপরদিকে মটর, ছোলা এগুলো হচ্ছে অশস্যল বীজ, ওদের বীজপত্রের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে। তাহলে এইভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের নিষেক এবং দ্বিনিষেক পদ্ধতি সংগঠিত হয়। নিষেক এবং দ্বিনিষেক হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ফুলের অন্যান্য অংশগুলি অর্থাৎ দলমণ্ডল, পুংকেশর চক্র এগুলো শুকোতে শুরু করে এবং ফুল থেকে এগুলো খসে পড়ে যায়। বৃতি বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পরে খসে পড়ে যায়, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বৃতি থেকে যায়। যেমন বেগুনের ক্ষেত্রে পরিণত ফলেও আমরা বৃতি দেখতে পাই, কিন্তু অনেক ফলের ক্ষেত্রেই বৃতি অবশিষ্ট থাকে না, বৃতিও ঝরে পড়ে যায়। শুধু বৃন্ত, এই যে বোটা বা বৃন্ত ফুলে, তার উপরে শুধু নিষিক্ত ডিম্বাশয়টুকু থেকে যায়। এই যে নিষিক্ত ডিম্বাশয়টুকু থেকে যায়, এতটা। নিষিক্ত ডিম্বাশয়টুকু থেকে যায়। এই নিষিক্ত ডিম্বাশয়টুকুই তখন আস্তে 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 বড় হয়ে ফল তৈরি করে ফেলবে, আর ডিম্বকটি পরিণত পরিপক্ক হয়ে বীজ তৈরি করে ফেলবে। ফুলের অবশিষ্ট অংশগুলো সব ঝরে পড়ে যাবে। এইভাবে দ্বিনিষেকের মাধ্যমে ফল এবং ফলের মধ্যে বীজ তৈরি হয় এবং তারপর ওই বীজের মাধ্যমে আবার আরেকটি বা একাধিক উদ্ভিদের জন্ম হয় ওই বীজের অঙ্কুরোদ্গমের মাধ্যমে। তাহলে আমরা কিভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সিনগ্যামির উগামি পদ্ধতিতে নিষেক সংগঠিত হলো তা আমরা এখানে আলোচনা করে ফেললাম। এখানে দুটি গ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়েছে এবং শুক্রাণুটি পরাগধানী থেকে তৈরি হয়ে এসে তারপর এই নালিকার মধ্যে শুক্রাণুটি তৈরি হয়ে ডিম্বকের মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করেছে। সেই জন্য যেহেতু শুক্রাণুটি তৈরি হয়েছে পরাগ রেণু থেকে এই পরাগ নালিকার মধ্যে এবং সেটি বাহিত হয়ে এসে ডিম্বাণুকে নিষিক্ত করেছে, সেই জন্য এখানে এই শুক্রাণুটি মুভ করতে পেরেছে, সাইটোপ্লাজমিক মুভমেন্ট সম্ভব হয়েছে। যদিও বা এই শুক্রাণুর মুভমেন্টের জন্য কিন্তু কোনো সিলিয়া বা ফ্লাজেলা থাকে না, এটি এই পরাগ নালিকার ভেতরে সাইটোপ্লাজমের প্রবাহের মাধ্যমে নালিকার মধ্যে দিয়ে এটি প্রবাহিত হয়ে ডিম্বাণু পর্যন্ত পৌঁছায়। আর আমরা উগামি পদ্ধতিতে দেখেছি সেখানে একটি গ্যামেট বড়, একটি গ্যামেট ছোট, পুংগ্যামেটটি ছোট এবং পুংগ্যামেটটি অন্য স্থান থেকে যে কোনোভাবে হোক বাহিত হয়ে এসে স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে। সেই ঘটনা এখানে সংঘটিত হয়েছে। তাই এটি সিনগ্যামির উগামি পদ্ধতিতে এই নিষেক সংগঠিত হলো। তাহলে আমরা সপুষ্পক উদ্ভিদের কিভাবে যৌনজনন সংগঠিত হয় এবং সেখানে দ্বিনিষেক পদ্ধতি কিভাবে সংগঠিত হয় তা আমরা সবিস্তার বুঝে নিলাম। তোমরা ভালোভাবে এটা পড়ে নেবে এবং তোমাদের এই ছবিটা দ্বিনিষেকের এই ছবিটা তোমাদের আঁকা প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের এই পর্যায়ের পড়াও শেষ হয়ে গেল। আমরা আমাদের পাঠে পরবর্তী ক্লাসে মিলিত হব। পরবর্তী ক্লাস হবে আমাদের বৃদ্ধি ও বিকাশের ধারণা নিয়ে। বৃদ্ধি বিকাশ এই ধারণা, এই ক্লাসটা হয়ে গেলেই, একটা মাত্র ছোট ক্লাস, এই ক্লাসটা হয়ে গেলে আমাদের এই দ্বিতীয় চ্যাপ্টার শেষ হবে এবং তারপর আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করে দেব। সকলে ক্লাসটি মন দিয়ে দেখে ভালো করে বইটা পড়ে ব্যাপারটাকে আয়ত্ত করে ফেলো। সকলকে ধন্যবাদ।